হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভালো আছো তো সবাই? তাহলে এসো আর দেরি না করে আমরা আজকের ক্লাস আরম্ভ করে দিই। গত দিনের ক্লাসে আমরা ভাত গল্পটা পড়ছিলাম। সেখানে লাইন বাই লাইন রিডিং পড়িয়ে কিছু শব্দার্থ, কিছু ইম্পর্টেন্ট পোর্শন আমরা মার্ক করে নিয়েছিলাম যেখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। এবারে আজকে যেটা হবে সেটা হচ্ছে এই ভাত গল্পের ওপর একটা ওভারঅল ডিসকাশন, যার জন্য দেখো আমি এখানে করেই দিয়েছি সম্পূর্ণ আলোচনা। তো আমরা যেটা দেখব যে ভাত গল্প, যার লেখিকা মহাশ্বেতা দেবী, এই গল্পটির কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া। উৎসব নাইয়া সমাজের একটা বিশেষ শ্রেণীর প্রতিনিধি স্থানীয় চরিত্র। সমাজে যারা প্রান্তিক মানুষ, যারা সমাজের একেবারে প্রান্তবর্তী হয়ে বাস করছে, যারা সমাজে থেকেও নেই, তাদেরই প্রতিনিধি স্থানীয় চরিত্র হচ্ছে এই উৎসব নাইয়া, গল্পের কেন্দ্রীয় চরিত্র। উৎসব নাইয়ার পরিচয় কি? সুন্দরবনের মাতলা নদীর ধারে মেটে বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সে সপরিবারে বাস করত। সে ভূমিহীন এক ভাগ চাষি। সতীশ মিস্ত্রির জমিতে ভাগে চাষ করে সে সামান্য যা আয় করত তাতেই কোনো মতে তার 2-3 মাস চলে যেত। হ্যাঁ, সেই সংসারে হয়তো স্বাচ্ছন্দ্য ছিল না, কিন্তু তাদের মতো করে একটা শান্তি অন্তত ছিল। এবার উৎসব নাইয়ার পিতার নাম হরিচরণ নাইয়া। এবার এই যে ভূমিহীন ভাগচাষী উৎসব, তার কপালটা বড়ই মন্দ, কারণ সেই বছরটাই ছিল খারাপ। বছরে আমরা দেখতে পাবো যে সতীশ মিস্ত্রির ধান খেতে মরক লেগে সমস্ত ধান নষ্ট হয়ে গেল। ধান গাছে গোছ আসবার আগেই ধান শুকিয়ে খড় হয়ে গেল। তাই দেখে উৎসবের সে কি কান্না, সে কি হাহাকার। গ্রামের আরেকজন ধনী ব্যক্তি, মহাজন স্থানীয় ব্যক্তি সাধন দাস, কিছুতেই বুঝে উঠতে পারেন না যে মনিবের ধান যায় তো উৎসব কেঁদে মরে কেন। উৎসবও তাকে বোঝাতে পারে না যে সে কাঁদবে না। লক্ষ্মী ঘরে আসতে না আসতেই যে সেধে ভাসান যাচ্ছে, তো তারা কাঁদবে না এতটুকু? সারা বছর তাহলে তারা খাবেটা কি? সেই থেকেই উৎসবের দুর্ভাগ্যের শুরু, সেই থেকেই উৎসবের ভাত না খেতে পাওয়া শুরু। তারপরে এলো সেই দুর্যোগের দিন যখন সকাল থেকেই তুমুল ঝড় বৃষ্টি। যত বৃষ্টি বাড়ছে তত মাতলার জল উৎসবদের গ্রামে ঢুকে আসছে, এবং সেই সঙ্গে ভেসে ভেসে আসছে গেড়ি, গুগলি, এই সমস্ত কিছু। সেই সন্ধেবেলাতেই অনেক দিন বাদে উৎসবরা ভরা পেট খেয়েছিল। এখানে উৎসবরা বলতে আমি কিন্তু শুধু উৎসব বা তার পরিবারকে বোঝাচ্ছি না। গ্রামের আরও যারা উৎসবের মতো সর্বহারা, তারা সেদিন সবাই ভরপেট খেতে পেয়েছিল। ভাত খেতে পায়নি, কিন্তু অনেকটা হিঞ্চে সেদ্ধ আর গুগলি সেদ্ধ তারা খেতে পেরেছিল নুন আর লঙ্কা পোড়া দিয়ে। কিন্তু এই যে গুগলি সেদ্ধ এবং হিঞ্চে শাক সেদ্ধ লঙ্কা পোড়া দিয়ে তারা খাচ্ছে, এটাও যে খুব একটা ভালো নয়, সেটা বুঝতেও কিন্তু উৎসবের বউয়ের দেরি হয়নি। সে তার স্বামীকে বলেছিল যে দেবতার গতিক ভালো বুঝছি না গো, নৌকো নিয়ে যারা বেরিয়েছে তারা বোধহয় মাঝ সমুদ্রে নৌকো সমেত ডুবে মারা যায়। আর হলোও তাই। মাঝরাত্রিরে দেখা গেল সে কি তুমুল ঝড়, সে কি তুমুল বৃষ্টি। মাতলা নদীর ধারে উৎসবদের মেটে বাড়িটা যেন ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসবের বউ তার ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে ঘরের এক কোনায় বসে কাঁপছিল ঠান্ডায় আর ভয়েতে। আর উৎসব কী করছিল? সে তার ঘরের মাঝ খুঁটিটাকে প্রাণপণ শক্তিতে মাটির দিকে দাবিয়ে রাখবার চেষ্টা করছিল। মা বসুমতী যেন সেই খুঁটি উপড়ে ফেলে দেবে, আর একবার যদি সেই খুঁটি উপড়ে পড়ে যায়, উৎসবের ঘর বানভাসী হবে। উৎসব প্রাণপণে তার ভগবানকে ডেকে চলেছিল, কিন্তু উৎসবের মতো প্রান্তবর্তী মানুষগুলির ডাকে যেমন সমাজের উচ্চবিত্তরা সাড়া দেয় না, তেমনি ভগবানও বোধহয় তার ডাকে সাড়া দেবার প্রয়োজন বোধ করলেন না। সেই দুর্যোগের রাতে তিনিও বোধহয় কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন।
পরের দিন সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরখানা। উৎসবদের গ্রাম বানভাসী হয়েছে, কারণ তার আগের রাতেই ক্ষণিকের বিদ্যুৎ চমকের আলোয় উৎসব দেখেছিল যে মাতলা নদীর সাদা সফেন জল বিষাক্ত সাপের ফনার মতো হিস হিসিয়ে তাদের গ্রামে ঢুকে আসছে। তারপরে সব ঘোলামেলা, সব একাকার। উৎসবদের গ্রাম বানভাসী হয়েছে। কিন্তু উৎসব মাত্র এক রাতের প্রাকৃতিক দুর্যোগে বউ ছেলে মেয়ে সব কিছু হারিয়ে যেন বুদ্ধিভ্রষ্ট হয়েছিল। সে বুঝেই উঠতে পারেনি যে কি সর্বনাশটাই না ঘটে গেছে। সেই জন্য সেই ডুবে যাওয়া ঘরের পাশ থেকে সে কয়েকদিন নড়তে পর্যন্ত পারেনি। সেই ঘরের মধ্যে থেকে কারোর সাড়া পাবার আশায় সে 5-6 দিন ধরে সেখানেই ঠায় দাঁড়িয়েছিল। চন্ননীর মা, চন্ননী রে, তোমরা রা কারো না কেন, কোথা হইলে গো? এইভাবে ডেকে ডেকে সে চেষ্টা করেছিল যে যদি তার বউ ছেলে মেয়ে তার ডাকে সাড়া দেয়। সাধন দাস তাকে বলেছিল যে কে কোথায়, কাদের ডাকছিস তুই? সব তো ভেসে গেছে, তুই নিজেও তো ভেসে যাচ্ছিলি। নেহাত একটা গাছে বেঁধে তুই আটকে গেলি, বেঁচে গেলি। আমরা একটু ভেবে দেখতে পারি যে এই বেঁচে যাওয়াটা কি ভালো, নাকি ভেসে যাওয়াটাই ভালো ছিল? হয়তো ভেসে যাওয়াটাই ভালো ছিল, কারণ উৎসবের পরিবারের কেউই যেখানে আর নেই, সেখানে উৎসবই বা বেঁচে থেকে কি করবে? কিন্তু দুর্ভাগ্য তার, রয়ে গেল সে একা। এবং সে ভাবতে থাকলো যে তার বউ ছেলে মেয়ে ডাকতে ডাকতে যদি কেউ সাড়া দেয়, যদি কেউ সাড়া দেয়। এবং সেই জন্যেই সরকার থেকে যে লঙ্গরখানা খোলা হয়েছিল, সেখানে যে রান্না করা খিচুড়ি দেওয়া হচ্ছিল, সেই খিচুড়ি তার খাওয়া হয়ে ওঠেনি, কারণ খিদে তেষ্টার বোধটাই তো তার তখন নেই। তারপরে যখন খিদে তেষ্টার বোধ এলো, ততদিনে ড্রাই ডোল শুরু হয়ে গেছে, অর্থাৎ শুকনো খাবার ত্রাণে বিতরণ করা হচ্ছে। সেই কিছু চাল চিবিয়ে উৎসব জল খেয়েছিল। আর তখনই তার মনে হয়েছিল, কেন মনে হয়েছিল সে নিজেও জানে না, মনে হয়েছিল যে কতদিন হয়ে গেল ঘরে রাঁধা ভাত খায়নি সে। সাধন দাসের কাছে গিয়েছিল ভাত খাবার জন্য। সাধন দাস তাকে বলেছিল যে অপঘাতে বউ ছেলে মেয়ে মরলে মানুষ পাগল হয়ে যায়, উৎসব ভাত ভাত করছে দেখো। উৎসব তাকে বলতে পারে না যে সাধন দাস, তুমি তো আর মাতলা নদীর ধারেও থাকো না, মাটির বাড়িতেও থাকো না, পাকা বাড়িতে থাকো। তোমার ধান চালও তুমি পাকা বাড়িতেই রেখেছো, দেশ জোড়া দুর্যোগেও তাই তোমার বাড়িতে ভাত রান্না হয়। তা তুমি দিলে না উৎসবকে এক মুঠো ভাত? কি বলে তাকে তাড়িয়ে দিলে? যে তোকে একলা দিলে চলবে? তাহলেই তো পালে পালে গ্রামবাসী পঙ্গপালের মতো ছেঁকে ধরবে। আর এটা হচ্ছে ভগবানের মার। দেখ তোরা কি অন্যায় করেছিলি, যার শাস্তি দিচ্ছে ভগবান। তো ভাত পেল না উৎসব, দেশে কোথাও ভাত নেই। আর ভাত খাবার আশাতেই উৎসব যেন প্রেত হয়ে গেল। সবাই তো তাই বলে, কারণ বউ ছেলে মেয়েকে হারিয়ে মানুষ যেখানে কাঁদে, উৎসব সেখানে ভাত ভাত করছে। এ তো প্রেতের লক্ষণ। প্রেত কাকে বলা হয়? প্রেত হচ্ছে এমন এক অশরীরী আত্মা যার কোনো মানবিক আবেগ অনুভূতি নেই। আমরা গল্পটা বুঝতে বুঝতেই বুঝে নেব যে উৎসব কি সত্যিই প্রেত হয়ে গেছে। উৎসব তাহলে ভাত খাবার প্রবল আহিংকা নিয়ে, প্রবল আকাঙ্ক্ষা নিয়ে সে শহরে চলে এলো বাঁশিনীর মনিব বাড়িতে কাজ করবে বলে। কারণ এই গল্পটা গ্রামের সবাই শুনেছে যে বাঁশিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, প্রচুর ভাতের প্রাচুর্য সেখানে। উৎসব ভাবলো যাই একবার খেয়ে মেখে আসি। চলে এলো সে কলকাতায়। এর আগেও একবার সে এসেছিল, কিন্তু এবার দ্বিতীয়বারের জন্য তার আশা। কিসের জন্য? ভাত খাবে, কাজ করবে, কাঠ কাটবার বিনিময়ে তার ভাত খেতে আসা। এবার এই কাঠ কাটবার প্রসঙ্গ কেন? একটু আমরা উৎসবকে একটু আমরা পাশে রাখছি, কলকাতার বড় বাড়িতে আমরা এবার ফোকাস করছি।
কলকাতার বড় বাড়ি, সেটার নামেও যেরকম বড়, দেখতেও যেরকম বড়, সেই বাড়িটার অগাধ ধন সম্পত্তি। সেই বাড়ির দুজন বুড়ো কর্তার কথা আমরা পাব। একজন হচ্ছেন প্রথম বুড়ো কর্তা, যিনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, ভবিষ্যৎ ভেবে কাজ করতে জানেন। তার বিচক্ষণতার অন্তত দুটো পরিচয় আমরা এই গল্পে পেয়েছি। এক, স্ত্রী মারা যাবার পর যখন তিনি বিরাট সংসারটা নিয়ে নাজেহাল হচ্ছিলেন, তখন তিনি তার বিবাহযোগ্যা কন্যাটির বিয়ে দিলেন না, যাতে সে তার সংসারটা সামলাতে পারে। প্রচার করে দেওয়া হলো যে ওই মেয়েটির বিয়ে শিবের সঙ্গে হয়ে গেছে, এবং মেয়েটিও বলল যে মহাদেবী হচ্ছেন আমার প্রতিদেবতা, কাজেই কোনো রক্ত মাংসের মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। এখন এসব কথা এতদিন বাদে সত্যি না মিথ্যে তা যাচাই করবার কোনো উপায় নেই, কিন্তু এটাই ছিল বুড়ো কর্তার প্রথম বিচক্ষণতার পরিচয়। দ্বিতীয় বিচক্ষণতা কি? সেই এলাকায়, উত্তর কলকাতার সেই এলাকায় তাঁদের যতগুলো বাড়ি ছিল ততগুলো বাড়িকে তিনি শিবের বিভিন্ন নামে, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, বিভিন্ন নামে তিনি দেবতাকে দিয়ে রাখলেন। অর্থাৎ দেবত্ব সম্পত্তি হয়ে গেল সেগুলো। দেবত্ব সম্পত্তি হয়ে যাওয়া মানে তার ওপরে কিন্তু আর কোনো মানুষের অধিকার থাকে না। ফলে তার যারা শরিক, অর্থাৎ ভাই বলো, ভাইয়ের ছেলে বলো, এরা কেউই আর সেই বাড়িগুলোতে অধিকার কায়েম করতে পারবে না। তিনি নিজে কি করলেন? সেই বাড়িগুলোতে লুকিয়ে ভাড়াটে বসালেন, এবং সেই ভাড়া বাড়ি থেকে যে নিয়মিত একটা নির্দিষ্ট আয় হতে লাগলো, সেগুলো সবই তিনি নিজে এবং তার উত্তরাধিকারীদের জন্য সংরক্ষিত করে গেলেন, অর্থাৎ ভবিষ্যৎটাকে সুরক্ষিত করে গেলেন। এবারে গল্পে আমরা যে দ্বিতীয় বুড়ো কর্তার কথা পাবো, ইনি তাহলে এই প্রথম বুড়ো কর্তার ছেলে, সম্পর্কে বড় পিসিমার দাদা হন তিনি। কারণ এই যে প্রথম বুড়ো কর্তার বিবাহযোগ্যা মেয়েটি, এই মেয়েটি হচ্ছে বড় পিসিমা। তাহলে এই বড় পিসিমা এবং দ্বিতীয় বুড়ো কর্তার মধ্যে কিন্তু একটা কানেকশন আছে, সেটা হচ্ছে দাদা বোনের কানেকশন। এবার এই যে দ্বিতীয় বুড়ো কর্তা, যাকে দিয়ে গল্পটা শুরু হয়েছে, আমি আবারও বলছি গল্পটা কিন্তু মাত্র একটা দিনের, যেদিন দ্বিতীয় বুড়ো কর্তা মারা যেতে বসেছেন। তার সম্পর্কে, তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে দুটো ছোট্ট ছোট্ট ইঙ্গিত লেখিকা গল্পে দিয়ে দিয়েছেন। এক, দ্বিতীয় বুড়ো কর্তা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে বসেছেন। লিভার ক্যান্সার অনেকগুলো কারণেই হতে পারে, তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে অত্যধিক মদ্যপান। তারই পাশাপাশি আনুষঙ্গিক যে দোষ, অর্থাৎ মেয়ে মানুষের যে দোষ, সেটাও কিন্তু তার চরিত্রে বর্তমান ছিল। যখন উৎসব বাসিনীকে জিজ্ঞাসা করছে যে কে মারা যেতে বসেছে, বাসিনী তখন বলছে যে তেকেলে বুড়ো। তার সঙ্গে সে এটাও যোগ করছে যে মোটকা মতন ঝি হোমের যোগান দিচ্ছে সে বুড়ো কর্তার খাস ঝি। খাস ঝি কথাটা আমরা একটু খেয়াল করব, অর্থাৎ বিশেষ একজন, বিশেষভাবে যে মানুষটার খেয়াল রাখছে। তাহলে এই যে মদ্যপান এবং মেয়ে মানুষের দোষ, এই দুটোই বুড়ো কর্তার চরিত্রে বর্তমান ছিল। সেই মানুষটাই এবার মারা যেতে বসেছেন, এবং তার 4 ছেলে, বড়, মেজ, ছোট ছেলে কলকাতায় এই বড় বাড়িতেই থাকে। সেজ ছেলে বিলেতে থাকে, তার কাজের চাপ আছে, সেই জন্য সে পিতার অসুস্থতার সংবাদ পেয়েও কলকাতায় আসতে পারেনি। আর বড়, মেজ, ছোট ছেলে যে এখানে থাকে, তারা কেউই বেলা 11টার আগে ঘুম থেকেই উঠতে পারে না, আর সেই জন্যই তাদের কারোর চাকরি করা হয়ে ওঠেনি। গল্পে কিন্তু মহাশ্বেতা দেবী খুব সুন্দরভাবে এটাও উল্লেখ করে দিয়েছেন যে যাদের 18খানা দেবত্র বাড়ি রয়েছে আর বাদা অঞ্চলে বিপুল ধান জমি আছে, তাদের আদৌ চাকরি করবার দরকারটা আছে কি? এবার এই যে দ্বিতীয় বুড়ো কর্তা মারা যেতে বসেছেন, তার জন্য তার ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। সেই তান্ত্রিকের ফরমায়েশ মতো কালো বিড়ালের লোম, শ্মশান থেকে বালি ইত্যাদি সমস্ত তো আনা হচ্ছেই। 5 ভাগে কাঠও এসেছে, 5 রকম গাছের কাঠ এসেছে 8 মণ করে।
এবং সেগুলো সব 1.5 হাত মাপে কাটতে হবে। তাহলে মোট 2.5 মণ কাঠ কাটছে উৎসব। অশক্ত দুর্বল শরীরে, না খেতে পাওয়া শরীরে শুধুমাত্র ভাত খাবার আশায় উৎসব 2.5 মণ কাঠ কাটছে। কিন্তু দুর্ভাগ্য এমনই যে কাঠ কাটবার পরেও সে ভাত খেতে পারছে না। কারণ আগে তান্ত্রিকের বিধান ছিল যে রান্না খাওয়া তাড়াতাড়ি সেরে ফেলো, তারপর হোমযজ্ঞ হবে। কিন্তু এখন তান্ত্রিকের নতুন বিধান হলো যে সর্বস্ব রান্না রেঁধে রাখো, হোম হলে তারপর খাওয়া। উৎসব যখন কাঠ কাটছে তখন বাসিনীকে 5 ভাগে চাল বার করতে দেখে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে এবং সে জানতে পারছে যে প্রতিদিন এই 5 ভাগে ভাত রান্না হয়। এই যে এত ভাত, এত মাছ, এত তরি তরকারি সব কোথা থেকে আসে? বাসিনী তাকে জানায় সব আসে বাদা থেকে। উৎসব খুব আশ্চর্য হয়ে যায় যে এটা কোন বাদা, কারণ উৎসবও তো বাদাতেই থাকে, অথচ তার বাদায় শুধু কচু শাক, শুষ্নো শাক, গেঁড়ি গুগলি ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। তাহলে এটা কোন বাদা? এটাই তো সেই আসল বাদা, যে বাদাটার খোঁজ উৎসবকে পেতে হবে। তার একার জন্য নয়, তার মতো আরও যারা উৎসবরা রয়েছে, আরও যারা না খেতে পাওয়া মানুষগুলো রয়েছে, তাদের সবার জন্য সেই বাদার খোঁজ তাকে পেতে হবে। এবং সেই বাদার খোঁজ সে কিভাবে পাবে? যদি বাদার ভাত সে খেতে পারে। ভাত খাবার আশায় ধারালো কাটারিটা সে তোলে এবং আবার নিচে নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করে। মাছ বা তরিতরকারি নয়, শুধু বাদার ভাত খাবার প্রবল আহিংকা। ভাতের গন্ধ তাই তাকে উতলা করে। কিন্তু এমনই মন্দ ভাগ্য তার যে কাঠ কাটবার পরেও ভাত খেতে পায় না। তান্ত্রিকের বিধান মতে সমস্ত রান্না রেঁধে রাখা হবে, হোম হলে তারপর খাওয়া। উৎসব কি করে এখন? উৎসব তখন বাইরে গিয়ে বসে। সে দেখে বিরাট শিব মন্দির, বিরাট তার চাতাল, বিরাট বড় বাড়ি। সে ভাবে যে আজকে যদি চন্নুনীদের রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো। সত্যিই তো, চন্নুনী, তার মেয়ে, ছোট খোকা, চন্নুনীর মা, এরাই তো ছিল তার জীবনের একমাত্র অবলম্বন। যদি তার গ্রামে বন্যা হতো, তার পরিবার যদি বেঁচে থাকতো, তাহলে উৎসব সেই বন্যা বলো, দুর্যোগ বলো, সমস্ত বিপদের মোকাবিলা করে নিতে পারত। সব ভেসে গেছে। ভেসে গেছে সেই টিনের মুখ বন্ধ করা কৌটোটাও, যার মধ্যে ছিল উৎসবের প্রাণভোমরা। প্রাণভোমরা অর্থাৎ ভূমিহীন ভাগচাষী উৎসব সরকারের কাছে জমি চেয়ে যে দরখাস্ত করেছিল, সেই দরখাস্তের একটা নকল সে যত্ন করে রেখেছিল ওই কৌটোটার মধ্যে, সেটাও তো ভেসে গেছে। উৎসব এখন আক্ষরিক অর্থেই সর্বহারা। এই যে তার পরিবারের কথা মনে হচ্ছে, চন্নুনীদের কথা মনে হচ্ছে, উৎসবের অজান্তেই তার চোখ বেয়ে জল গড়িয়ে আসছে। এবার আমরা একটু ভেবে দেখতে পারি যে উৎসব কি সত্যি সত্যিই প্রেত? কারণ আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে প্রেত হচ্ছে এমন এক অশরীরী আত্মা যার কোনো মানবিক আবেগ অনুভূতি থাকে না। কিন্তু এই যে প্রত্যেকটা সময় উৎসব তার বউ ছেলে মেয়ের কথা ভুলতে পারে না, তাদের কথা মনে হলেই তার চোখ বেয়ে জল বেয়ে পড়ে, আমরা বুঝতে পারি উৎসব প্রেত নয়, বরং সে বড় বেশি মানুষ, বড় বেশি সংবেদনশীল মানুষ। আর সেই জন্যে মাত্র এক রাতের দুর্যোগে বউ ছেলে মেয়ে হারানোর মানসিক আঘাতটা সে সামলেই উঠতে পারেনি, সে বুঝেই উঠতে পারেনি তার সঙ্গে কি ঘটে গেছে। আর সেই দিন থেকেই তার মাথার মধ্যে সমস্ত চিন্তা কেমন যেন জট পাকিয়ে থাকে, কেমন যেন একটা মেঘের মতো জট পাকিয়ে থাকে। গুছিয়ে ভাবতে পারে না সে কোনো কিছু। যেমন এখনও
সে ওই বড় বাড়ির শিব মন্দিরের চাতালে বসে শুধু তার পরিবারের কথাই ভাবতে থাকে। তাকে কাঁদতে দেখে বড় বাড়ির ছেলেরা নিজেদের সৌভাগ্য এবং তার দুর্ভাগ্যের কথা তুলনা করে অস্বস্তিতে পড়ে যায়। তাকে বলে যে তুমি একটু ঘুমিয়ে নাও বাপু। উৎসব সত্যিই ঘুমিয়ে পড়ে। ক্লান্তিতে, উপসে, মাথা ঠিক নেই যে মানুষটার, সে মানুষটা সত্যিই ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম ভাঙে তার যখন অনেকটা সন্ধে হয়ে গেছে। কিন্তু কিসের ধাক্কায় ঘুম ভাঙে? কারোর একটা পায়ের ধাক্কায় ঘুম ভাঙে তার। খেয়াল করো, উৎসবের মতো সমাজের নিম্নবর্গের মানুষগুলোকে গায়ে হাত দিয়ে ঢাকতে অবধি বড় বাড়ির লোকেরা অপছন্দ করে। ঠিক যেরকমভাবে সাধন দাস বলেছিল যে কত গরু মোষ ভেসে গেল বন্যায়, চন্ননীর মা কোন ছাড়। অর্থাৎ একটা গরু মোষেরও যা দাম আছে, চন্ননীর মায়ের সেই দামটাও নেই। আর সেই জন্যেই উৎসবকে হাত দিয়ে ডাকা হয় না, বরং পা দিয়ে লাথি মেরে মেরে ডাকা হয় এবং চোর অপবাদ দেবার চেষ্টা করা হয় যে কে তুমি, চুরি করবার জন্য পড়ে আছো এখানে। উৎসব তাকে বোঝাবার চেষ্টা করে যে না, সে তো বড় বাড়িতে কাঠ কাটবার জন্য এসেছিল। চারিদিকে মানুষের জটলা, গাড়ির ভিড়। উৎসব বুঝে উঠতে পারে না কি হয়েছে। কেউ তার কথার উত্তর দেয় না। সে ভয়ে ভয়ে পায়ে পায়ে এসে বড় বাড়িতে ঢোকে এবং শুনতে পায় বড় পিসিমার হাহাকার, আর্তনাদ। যে মানুষটার ৯৮ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবার কথা ছিল, সেই মানুষটা কিনা মাত্র ৮২ বছর বয়সেই মারা গেছে। এত হোমযজ্ঞ করেও তাকে বাঁচিয়ে রাখা যায়নি। বড় পিসিমা তার জন্য দোষারোপ করেন তান্ত্রিককে। তান্ত্রিকও জানতেন এমনটা হবে, যে তাকেই দোষারোপ করা হবে। তিনিও তার অজুহাত তৈরি রেখেছিলেন। তিনি কি বললেন? যজ্ঞ চলবার সময় বাড়ির ৩ ছেলে ঘর থেকে বেরিয়ে গেল যে, তাতেই তো যজ্ঞের কাজে বাধা পড়েছে। আর এ সমস্ত কাজে বাধা পড়লে কি রক্ষে আছে? তাই যজ্ঞ সম্পন্ন হয়নি। খেয়াল করবে, মানুষের বিশ্বাসটা এমন একটা জায়গা না যে যেখানে কোনো যুক্তি তর্কই খাটে না। তো বড় পিসিমাও এবার দোষারোপ করতে লাগলেন বাড়ির ৩ ছেলেকে। ফলে এই যে দোষারোপ, পাল্টা দোষারোপ, বাইরে থেকে চা আনা হচ্ছে, ফোন করা হচ্ছে, চিৎকার চেঁচামেচি, একে খবর দেওয়া হলো কিনা, তাকে খবর দেওয়া হলো কিনা, এই সমস্ত কিছুর মধ্যে আর যাই হোক, শোকের আবহটা আর থাকে না। উৎসব ভয়ে পাঁচিলের এক ধারে সিঁটিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তারপরেই সে এমন একটা কথা শোনে, যখন তার মাথার মধ্যে ওই জট পাকানো যে মেঘটা ক্রমশ হালকা হতে থাকে। সে কি শোনে? সে শোনে যে বড় পিসিমা বাড়ির বড় বউ বাসিনী সবাইকে বলছেন সর্বস্ব রান্না পথে ফেলে দেবার জন্য, কারণ অশৌচ বাড়ির রান্না খেতে নেই। সমস্ত রান্না ফেলে দেওয়া হবে, তার মানে তো বাদার ভাতও ফেলে দেওয়া হবে। এই বাদার ভাত খেতেই তো সুন্দরবন থেকে উৎসবের কলকাতায় ছুটে আসা। এই বাদার ভাত খেলেই তো উৎসব তার বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, প্রেত থেকে মানুষ হবে সে। এই বাদার ভাত খেলেই তো আসল বাদাটার খোঁজ পাবে সে। উৎসব কি করে সেটা হতে দিতে পারে যে বাদার ভাত পথে ফেলা যাবে? উৎসব বাসিনীর হাত থেকে পেতলের বড় ডেকচিটা নিয়ে নেয়, যেখানে মোটা চালের ভাত রান্না হয়েছিল, এবং বলে সে সেটাকে দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে। বামুন ঠাকুর উৎসবের মনোগত অভিপ্রায় বুঝে উঠতে পারে না। সে বলে, হ্যাঁ তাই করো ভাই, নয়তো সকাল হলেই কে কাকে ঠোকরাবে, কুকুরে ছেটাবে, চারিদিকে একেবারে নোংরা করে ছাড়বে। উৎসব আর দেরি করে না। পেতলের বড় ডেকচি নিয়েই সে দৌড়ে বেরোতে যায়। এমন করে তার পথ আটকে দাঁড়ায়, ঠিক এমন সময় তার পথ আটকে দাঁড়ায় বাসিনী। ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, কারণ সে বুঝতে পেরেছে উৎসব কি চায়। সে হাত জোড় করে কাতর কণ্ঠে অনুনয় করে যে উৎসব যেন অশৌচ বাড়ির ভাত না খায়। উৎসবের চোখ মুখ এখন বাদার কামটের মতো হিংস্র। কামট অর্থাৎ সুন্দরবনের খাঁড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় ছোট ছোট কুমির জাতীয় প্রাণী, মারাত্মক হিংস্র। জলের মধ্যে পা ডুবিয়ে রাখো,
কখন সেই পা কেটে নিয়ে বেরিয়ে যাবে তুমি টেরও পাবে না। বাদার বাসিন্দা উৎসবের চোখ মুখ এখন সেই বাদার কামটের মতো হিংস্র। সে বাসিনীকে বলে, অশৌচ বাড়ির ভাত খেতে নেই? বড় বাড়িতে কাজ করে তুমিও কি বামুন হয়ে গেলে নাকি? উৎসবের সে কথা বলার ভঙ্গি, হিংস্র চেহারা সমস্ত দেখে বাসিনী পিছিয়ে আসে। আর দেরি করে না উৎসব, সে এক নিঃশ্বাসে দৌড়ে প্রায় ছুটেই চলে আসে স্টেশনে। স্টেশনে বসে সে খাবল খাবল করে ভাত খায়। ভাতের স্পর্শে যেন স্বর্গ সুখ পায় সে। চন্নুনির মাও তাকে সেই সুখ কোনো দিন দিতে পারেনি। শুধু কি সে একা ভাত খায়? প্রেত হয়ে যাওয়া উৎসব, তার মধ্যে আরও যারা প্রেত হয়ে বাস করছে, সেই চন্নুনি, চন্নুনির মা, ছোট খোকা, সবাইকে সেই ভাত খাওয়ায়। আমার মধ্যে বসে তোরাও খা। জল খায় সে, তারপর আরও ভাত খায়, তারপর ডেকচির কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। কারণ এখন যে তার বুদ্ধি স্থির, এখন সে জানে যে পরের দিন ভোরবেলাকার ট্রেন ধরেই সে সোজা ক্যানিং চলে যাবে এবং সেখান থেকেই চলে যাবে তার দেশ ঘরে, অর্থাৎ সুন্দরবনে। কিন্তু ভোরবেলায় ঘুম তার ভাঙেনি। উপসী অভুক্ত এই মানুষটা অনেক দিন বাদে পেটে ভাতের ভার নিয়ে ঘুমিয়েছিল। তাই অনেকটা বেলায় তার ঘুম ভাঙল যখন লোকজন তাকে মারতে মারতে জাগালো। কলকাতার বড় বাড়ির পেতলের ডেকচি চুরি করবার অপরাধে স্টেশনের লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। মারতে মারতে ওরা তাকে থানায় নিয়ে যায়। এক অন্ধকার থেকে বেরোতে না বেরোতেই আর এক অন্ধকার গহ্বরে চিরকালের মতো হারিয়ে যায় উৎসব। শুধু একটাই আফসোস তার, আসল বাদাটার খোঁজ আর তার করা হয় না, যেটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। আমরা একটু বুঝে নেব যে বাদা আসল বা নকল বলে কি কিছু হয়? বাদা একটা বা দুটো বলে কিছু হয়? আমরা বুঝতে পারছি যে বাদা আসল বা নকল বলে কিছু হয় না। বাদা একটাই। সেই বাদায় যারা বিপুল ধান জমির মালিক, তারা অগাধ ধন সম্পত্তির অধিকারী হয়ে বংশ পরম্পরায় সেই সম্পত্তি ভোগ করতে থাকে। আর যারা সেই বাদায় ভাগে চাষ করে, তাদের ভাগ্যে ভাত জোটে না। কচু শাক, শুষ্নো শাক, গেঁড়ি গুগলি, এটাই সমাজের চিরাচরিত প্রথা, এটাই হয়ে আসছে এবং এটাই সামাজিক ট্র্যাজেডি। ফলে আসল বাদার খোঁজ উৎসব করবে কি করে? আসল বাদা বলে তো কিছু নেই, সে একটাই তো বাদা। সেই বাদার মালিক হচ্ছে বড় বাড়ির লোকজন, আর সেই বাদায় ভাগে চাষ করে উৎসব। আর তাই বড় বাড়ির লোকজনের বিপুল ধন সম্পদ, যা তারা বংশ পরম্পরায় ভোগ করে চলে। আর সেই বাদায় কাজ করে উৎসব কোনো মতে আধপেটা, সিকি পেটা খেয়ে দিন গুজরান করে। সমাজের এই বৈপরীত্যময় চিত্রটাই লেখিকা মহাশ্বেতা দেবী ভাত গল্পে ফুটিয়ে তুলেছেন। আমরা বলতেই পারি যে গল্পের সমস্ত ঘটনা যেহেতু ভাত নামক এই খাদ্যবস্তুকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, তাই গল্পের নাম সম্পূর্ণ বিষয় কেন্দ্রিক। ক্লিয়ার সবার কাছে? এই অবধি তাহলে আজকের ক্লাস শেষ করলাম আমি। এর পরের ক্লাসে আমি এই গল্পটার ওপর কিছু কোয়েশ্চেন আনসার আলোচনা করে দেব। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স, এসএকিউ টাইপ কোয়েশ্চেন্স এবং লং আনসার টাইপ কোয়েশ্চেন্স, যেটা ভালো করে পড়লে তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি হতে পারবে। কেমন? তাহলে আজকের আলোচনা সবাই খুব ভালো করে, খুব মন দিয়ে শুনে নিও। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে, ডেফিনেটলি আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও। এবং
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সেটা তো আমার বলাই আছে, যাতে এই যে পরপর ক্লাসগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে তোমরাও একসঙ্গে এগোতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই।